মামা 5 মিনিট আসছি আমি। গাড়ি থেকে নেমেই পেছনের প্রাইভেট কারের জানালায় মৃদু গলা বাড়িয়ে অপরাধীর ন্যায় সুমনা বেগমের কাছে আমতা আমতা করে বলে, খালামণি, মারিয়াপুদের যে দেখছি না, তারা আসবে না? আমাদের দিয়ে আপনার কি সমস্যা? যাব নাকি থাকবো এসব নিয়ে আপনার মাথা ঘামানোর মানে কি? একেবারে পিছনের সর্বশেষ সিট থেকে রাদিবার কণ্ঠস্বর ভেসে আসতেই মুখে হাসি ফুটে ওঠে তৌফিকের। গলা আরেকটু উঁচিয়ে দেখতে পায় মারিহা ফোন টিপছে, আর পাশেই চোখ গরম করে রাদিবা দাঁত কামড়ে তাকিয়ে আছে। দাঁত কেলিয়ে হেসে তৌফিক বলে, সবাই ঠিকঠাক এসেছে নাকি এটা আমার ডিউটি ছিল? যাক, আপনারা উপস্থিত হয়েছেন, এটা দেখেই শান্তি লাগছে। এত ফাস্ট গাড়িতে বসবেন ভাবতেই পারিনি। এরপর মাথাটা বের করে সুমনার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, সাবধানে চলে আসেন খালামণি, কোনো সমস্যা হলে জানাবেন, সামনেই আছি আমরা। সুমনা স্মিত হেসে মাথা এলিয়ে সাই জানায়। রাধিবা দাঁত চেপে রাগে ফুঁসছে অবিরত। বেহায়া পুরুষ আগ বাড়িয়ে ভাব জমাতে আসে। অধিক তৌফিক গাড়িতে বসার পরই তার পিঠে ধপ করে কিল বসিয়ে দেয় শিয়াম। থাপ্পড় মেরে বলে, এভাবে গাড়ি থেকে নামলি কেন বদমাস? তুষার, তোর এই বোনটারে আমার মনে ধরেছে, কিছু কর দোস্ত। কোনটা, বড়টা না ছোটটা? যা, বড়টার দিকে তাকাতেই আমার ডর করে ভাই। কেমনে তাকাই? আমি তো ছোটটারে চাই। যখন চোখ গরম করে ভাই, আমি জাস্ট ফিদা হয়ে যাই। শালা তো গার্লফ্রেন্ডকে আমি জানাচ্ছি। গার্লফ্রেন্ডের কথা শুনতেই তৌফিক ভয়ে মুখ কাঁদো কাঁদো করে রাখে। মাথা নিচু করে জানালার বাইরে তাকাতেই গগন ফাটিয়ে হেসে উঠে সব বন্ধুরা। গাড়িও চলছে আপন গতিতে। এদিকে তুষারের মনে ঝড় বয়ে চলেছে, কখন বধূ বেশে তার কল্পনার রানীকে মন ভরে দেখবে। সকাল থেকেই তুষির মনে এক প্রকার নার্ভাস কাজ করছে। অজানা সুখে মন উতলার কারণে ঘর থেকেই বের হতে পারছে না। চোখের সামনে সর্বক্ষণ ভাসছে তুষারের দুষ্টু মাখা মুখ। জুই রিমিও সব সময় ওর কাছে থেকে নার্ভাস ফোলানোর জন্য নানান কথায় ডুবিয়ে রেখেছে। দুপুরে সবাই ওর রুমে বসে আলোচনা করছে কে কিভাবে সাজবে। পার্লার থেকে দুটো মেয়ে বাসার মেয়েদের সাজাতে এসেছে একটু আগেই। তুষি মাত্রই গোসল করে আসতেই ওর হাত ধরে জান্নাত দ্রুত বসিয়ে দেয় সাজানোর জন্য। এরপর নিজেই ওর চুল তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে দিতে বলল, তুষার ভাইয়া 20 মিনিট হলো রওনা দিয়েছে, ঝটপট রেডি হওয়ার তাগাদা দিচ্ছে। কাকিয়া, আয় তাড়াতাড়ি রেডি হো, আমি চুল শুকিয়ে দিচ্ছি। সময় মাত্র 30 মিনিট। একটু বসতে দিবে না? পরে রেস্ট নিতে পারবি, এখন চুপচাপ বসে থাক। যেভাবে সাজাবে সাজবি। রিমি জুইও আমার রুমে সাজছে। তুষি ফুস করে নিঃশ্বাস নিয়ে পার্লারের মেয়ের সামনে বসে। মেয়েটি তার দক্ষ হাতে নিখুঁতভাবে তুষিকে সাজিয়ে দিচ্ছে। জান্নাত তো এই ফাঁকে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজেই শাড়ি পরে নেয়। তুষির সাজানো শেষ হলে অল্প হলেও সাজা যাবে, তাই সেই রুমেই শাড়ি পরতে লাগলো। এদিকে তানহাও হালকা সেজে শাড়ি পরে বিছানায় আরাম করে বসে আছে। সেই সময়ই রামিম পাঞ্জাবি পরা অবস্থায় কোথা থেকে হন্তদন্ত হয়ে এসেই ধপ করে তানহার কোলে শুয়ে তার পেটে মুখ গুজে দেয়। গাঢ় চুম্বন করে বলে, এখন তোমার উজ্জ্বলতা এখনো আরো বেড়ে গেছে মাইজান। কেমন গুলুমুলু আছে বাচ্চাদের মতো ছোট্ট মুখটা। হঠাৎ এমন পরিস্থিতিতে তানহা ভরকে যায়। এরপর স্বাভাবিক হয়ে রামিমের মাথায় হাত বুলিয়ে বলে, উঠে পাশে বসো। হঠাৎ কাছে আসো কেন? সামলাতে বেগ পেতে হয়। কত কষ্টে কন্ট্রোল করি জানো তুমি? বিন্দু মাত্র ধারণা নেই তোমার। রামিম পেট থেকে ঠোঁট সরিয়ে উঠে বসে তানহার পাশে। তানহা চাপটে জড়িয়ে ধরে বলে, আর কয় মাস, তারপরে আমায় কিন্তু বাবুর কথাই ভাবতে হবে রাহিম। অবশ্য আগে আমার সোনামণি, তারপর তুমি। ওর জন্যই তো যত ইচ্ছে করুক তবুও কন্ট্রোলে থাকি। তুমি একটু হট সেজো কম, আজ আগুনের মতো সেজেছ, তাই সামলাতে কষ্ট হচ্ছে। তানহা হেসে ওর বুকে দিল এক কিল। বউকে দুহাতে শক্ত করে জড়িয়ে উচ্চস্বরে হেসে ওঠে রামিম। সে মজার ছলে কথা বললেও এটা সত্যি, আসলেই পাশে বউ থাকলে কয়দিনই বা সামলানো যায়।
তবুও অবগত সন্তানের কথা ভেবে প্রতিনিয়ত তানহাকে ভালোবাসে, আগলে রাখে। বাচ্চা জন্ম দেওয়ার সময়ও অনেকে মারা যায়, তানহারও যদি কিছু হয় তখন? না, বেঁচে থাকলে সব হবে, আগে সুস্থ হয়ে বাবু পৃথিবীতে আসুক। জুই রিমি গায়ে লেহেঙ্গা চড়িয়ে ইচ্ছে মতো সেজে রুম থেকে বেরিয়ে আসলো। তুষির ঘরের দিকে যেতেই আহির ওদের পিছু ডেকে বলে, এই রিমি, তোমার বোন কোথায়? আপু হয়তো তুষির কাছে। কেন ভাইয়া, কোনো দরকার? হ্যাঁ, রুমে আসতে বলো। রিমি মাথা তুলিয়ে জুয়ের সাথে তুষির রুমে প্রবেশ করতেই দেখতে পায় মেকআপ করা শেষ। এখন শুধু শাড়ি পরিয়ে জবনিকা মাথায় ঠিক করে লাগিয়ে দিলেই হবে। পাশেই জান্নাত চোখে কাজল লাগাচ্ছে, তারও মোটামুটি তৈরি হওয়া শেষ। এগিয়ে এসে জান্নাতের নিকটে বসে বলল, আপু এই মুহূর্তে রুমে যা, ভাইয়ার জরুরি তলব, এক্ষুনি যেতে বলেছে। যাচ্ছি, তোরা ওর কাছেই থাক। জান্নাত গায়ের শাড়ি ঠিক করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। নিজের রুমের কাছে গিয়ে উকি দিতেই দেখতে পায় খয়েরি রঙের পাঞ্জাবি পরে মাথা নুইয়ে বসে আছে আহির। আহা, এই ছেলেটা দিন দিন আরো যেন সুদর্শন হচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে ফ্যানের বাতাসে উড়ে বেড়াচ্ছে। জান্নাত মনে মনে হাজারবার শুকরিয়া আদায় করে দরজা হালকা চাপায়, অতঃপর পা টিপে টিপে আহিরের সামনে এসে বলে, মিস্টার তালুকদার, কেন ডেকেছেন শুনি? আহির সামনে প্রিয়তমা বউকে শাড়ি পরা অবস্থায় দেখে নেশাতুর চোখে তাকায়। হাত বাড়িয়ে উন্মুক্ত কোমরে স্লাইড করতে করতে কিছু বলার জন্যে মুখ খুলতেই জান্নাত নিজ হাতে ওর অধর চেপে ধরে। আগে বলো, কার জন্য এত সুন্দর করে সেজেছ? বাইরে কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে নেব। আহির দুষ্টু হেসে জান্নাতের হাত চেপে ধরে উঠে দাঁড়ায়। ঠোঁটের মাঝে হালকা কামড় দিয়ে জবাব দেয়, এ কথা আমার বলা উচিত? যেভাবে সেজেছ ইচ্ছে করছে সব জাস্ট নষ্ট করে দিই। কথা শেষেই দুহাতে ছড়িয়ে গলায় মুখ গুজে গাঢ় করে কামড় দেয়। জান্নাত মোচড়া মুচড়ি করেও যখন এক কিঞ্চিত সরতে পারল না তখন বলল, ছাড়ো আহির, সবসময় ঘেঁষাঘেঁষি। তার কথা কর্ণদয়ে এক বিন্দুও পৌঁছলো না আহিরের। আরো ঘনিষ্ঠ হয়ে নাক ঘষে জান্নাতের গলায় তার হাত দুটি এলোমেলো হয়ে অবিরত উন্মুক্ত পেটে বিচরণ করছে। জান্নাতের নিঃশ্বাস বেড়ে যাওয়ায় ভাঙা গলায় আবারও বলে, থামো আহির, আমি কিন্তু বেসামাল হয়ে যাচ্ছি। গলা অবিরত একের পর এক কামড় দিয়েই যাচ্ছে, কখনো ঘাড়ে নয়তো গ্রীবা দেশে, তাছাড়াও হাতের বেহায়া স্পর্শ তো আছেই। এমন স্পর্শ সামলাতে ভীষণ বেগ পোহাতে হচ্ছে জান্নাতকে। শেষে না পেরে আহিরের গলায় জোরে কামড়ে ধরতেই তৎক্ষণাৎ ছেড়ে দেয় আহির। বাম হাত দিয়ে ঠোঁট মুছে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এদিকে জান্নাতের শ্বাস এলোমেলো, অবিরত হাঁপাচ্ছে সে। নিজেকে কন্ট্রোল করার জন্যে চোখ বন্ধ করেই ধপ করে বিছানায় বসে জান্নাত। আহির বড় শ্বাস নিয়ে এগিয়ে আসতেই জান্নাত দাঁত কটমট করে বলে, আর একবার স্পর্শ করার চেষ্টা করলে খুন করে ফেলবো। ওর কথায় পাত্তা না দিয়ে পকেট থেকে 2 ডজন চুড়ি বের করে সামনে দাঁড়ায় জান্নাতের। ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে এক এক করে সবগুলো পরিয়ে চুমু খেয়ে বলে, জানোই তো, বর তোমার একটু বেশি রোমান্টিক, সারাক্ষণ প্রেম প্রেম পায়। এই কয় মাসে দেখলে প্রতি রাতে তোমার মাঝে ডুবে থাকি। তুমি এমন নেশা, আমার পান না করলে তৃপ্তি মেটে না। এই যে এখনো বড্ড ইচ্ছে করছে ভালোবাসায় ডুবে যেতে। জান্নাত লজ্জায় মাথা নুইয়ে মৃদু হাসলো। এই বজ্জাত ছেলেটা একটা রাতও ঘুমোতে দেয় না, যখন তখন আবদার করে বসে। তারও কি উপায়? স্বামীর কথা ফেরানো যায়? তার থেকে বড় কথা, সেও চাই খুব ভালোবাসুক আহির। জান্নাতের দিকে তাকিয়েও নেশা ধরে যাচ্ছে আহিরের, তাই সে দরজার দিকে যেতে যেতে বলল, যাও, আদর করবো না, কিন্তু পরের বার পুষিয়ে দিও। জান্নাত চট করে তাকাতেই দেখে ইতিমধ্যেই চলে গেছে আহির। লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাসতে থাকে। বেহায়া পুরুষের মুখও বেহায়া, সারাক্ষণ গায়ে পড়ে থাকবে। মনে মনে হাজারবার লুচু বলেই হেসে ওঠে জান্নাত। বরযাত্রী চলে আসার খবর শুনে আমেনা বেগম সবাইকে চট জলদি চলে যেতে বলে গেটের কাছে।
তুষির রুমে এসেই রিমি চুইকে তাড়া দিয়ে বলে, গেটে যা এক্ষুনি, তুষাররা এসে পড়েছে। যাচ্ছি কাকিয়া। এই জুই আয়। জুইয়ের হাত ধরে যেতেই তুষির কানে ফিসফিসিয়ে রিমি বলে, জামাইবাবু চলে এসেছে। বরবেশে কেমন লাগছে দেখতে ইচ্ছে করছে না? দাঁড়া, ছবি তুলে নিয়ে আসছি। দুজনে কথা শেষে দেরি না করে হেসে চলে যায়। এদিকে তুষির সাজগোজ শেষে বসেছিল বিছানায়। তুষারের আসার খবর কানে আসতেই লজ্জায় অসাড় হয়ে ওঠে সমস্ত দেহ। ভয়ে শঙ্কায় শরীর মৃদু কাঁপছে। কয়েক মিনিট পরেই তার বউ হবে। লজ্জায় সর্বক্ষণ ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে তুষির। শিরায় শিরায় জানান দেয় অজানা ভয়ঙ্কর অনুভূতি। মনের রং বেরঙের প্রজাপতিরা উড়ে বেড়ায় চোখের সামনে। যার সামনে গেলেই হাঁটু কম্পন শুরু হয়। তার স্পর্শ সামলে নেবে কিভাবে? এসব ভাবনায় ধুকপুক করে হৃদয়। মনে ভয় চেকে বসতেই ইচ্ছে করে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে। তুষারের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। আহির বেরিয়ে আসতেই সবার হই হট্টগোলে থমকে দাঁড়ায়। তবে কি বরযাত্রী চলে এসেছে? তাহলে তো অনেক কাজ বাকি। এসব চিন্তায় হুড়মুড় করে গেটের কাছে আসতেই চোখে পড়ে রিমি। জুই সহ বাকি মেয়েরাও দল বেঁধে তাদের সাথে তর্কাতর্কি করছে টাকা নিয়ে। মুহূর্তেই আহির বিজয়ী হেসে মনে মনে বলে, যাক বাবা, বড় বাঁচা বেঁচে গেছি। বউ পেয়েছি, টাকাও একানা খরচ হয়নি। এলোমেলো পা ফেলে গেটের কাছে এসে দেখলো রামিমও পাশে দাঁড়িয়ে হাসছে। রিমি নাছোড় বান্দা, কোনোভাবেই আর ছাড়বে না। টাকা শোধবোধ না করলে প্রবেশ করতেই দেবে না। রামিম গলা খাকারি দিয়ে ওদের চুপ করিয়ে তুষারের উদ্দেশ্যে বলল, কেমন লাগে শালা বাবু? আমার বিয়ের সময় তোমার বউ কোমর বেঁধে ঝরগা করেছিল, সেক্ষেত্রে তুমি একটু হলেও বেঁচে যাচ্ছ। দিয়ে দাও শালেদের পাওয়া। তুষার ভাই, তোমার পেট এত কিপটা জানা ছিল না। টাকা তাড়াতাড়ি দিয়ে চলে আসো, নয়তো এখানেই দাঁড় করিয়ে রাখবো। রিমি মুখ বাঁকা করে কথাটি বলল। পাশ থেকে ফট করেই তুষারের বন্ধু তৌফিক জবাব দেয় তখন, বেআইন আদর করে মিষ্টি খাওয়াই দিলে 10 কেন 15,000 দেব। সত্যি দেবেন তো? ভ্রুজোড়া কিঞ্চিত করে জুই কথাটি বলেই ওদের পানে তাকিয়ে রইল। ভেতর থেকে তন্ময় হই হই করে জবাব দেয়, যে সুন্দরী বেআইন, এই হা করছি, খাইয়ে দেন। জুই ঠোঁট টিপে হেসে মরিচ মেশানো মিষ্টিটা কাটা চামচ দিয়ে তুলে এগিয়ে দেয় তন্ময়ের দিকে। তন্ময় খুশিতে বাক বাকম করে মুখে পুরতেই ঝালে মুহূর্তেই তার চোখ মুখ অটোমেটিক অস্বাভাবিক হয়ে যায়। পাশেই মুখের মিষ্টিটুকু ফেলে রিমি জুই উচ্চস্বরে খিলখিল করে হেসে ওঠে। রামিম আহিরও হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দেয়। তুষার বন্ধুদের নাকানি চুবানি দেখে মিটিমিটি হাসছে। এরপর শিয়ামের পিঠে মৃদু ধাক্কা দিয়ে বলে, যত টাকা চাই দিয়ে দে, ওরা যে বিচ্ছু সহজে ছাড়বে না। এত উতলা কেন বন্ধু? আরো 1 ঘন্টা না হয় দাঁড়িয়ে থাকো। চুপ, যা বললাম তাই কর। শিয়াম টিপ্পুনি কেটে পকেট থেকে 9,000 বাড়িয়ে দেয় ওদের দিকে। প্রথমে চুই নানা করলেও রিবির ইশারায় টাকা নিয়েই ভালো মিষ্টি তুষারকে হালকা খাইয়ে দেয়। তুষার ভীষণ চিন্তিত ছিল ফাজিলগুলো যদি ঝাল মিষ্টি খাওয়াই তখন, কিন্তু ঝালের আভাস না পেয়ে খুশি হলো রিমির প্রতি। এক এক করে সবাই প্যান্ডেলে যেতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় দ্রুত। যার যার মতো কবজি ডুবিয়ে খাওয়াতে রামিবার আহির নিচে দাঁড়িয়ে থেকে। টাকা হাতে রিবি দৌড়ে তুষির রুমের কাছে আসতেই হঠাৎই রাজনের সাথে জোরে সোরে ধাক্কা লেগে যায়। আকস্মিক ঘটনায় চমকালো ভর কালো রিমি। হুড়মুড় করে পড়ে যেতে নিলেই তৎক্ষণাৎ রাজন তার শক্ত হাতে কোমর চেপে ধরে রিমির। অজান্তেই রিমির বুক ধক করে ওঠে। টপ করে দুহাতে রাজনের গায়ের পাঞ্জাবি খামচে ধরে বলে, ভালো করে ধরুন রাজন ভাই, পড়ে গেলাম। রাজন গম্ভীর মুখে গাঢ় চোখে তাকায় রিমির দিকে। বেহায়া চোখে রিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জবাব দেয়, আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যাইনি আমি, আর তুই এত সহজে আমার সবকিছু ছুঁয়ে দিলি। এমন কথাই ভরকে যায় রিমি। পাঞ্জাবি আরো শক্ত করে ধরে স্বাভাবিকভাবে দাঁড়ায়। মিনমিন কণ্ঠে উত্তর দেয়,
সব কিছু কোথায় ছুলাম? এসব কি মিথ্যা অপবাদ দিচ্ছেন? রাজন গায়ের পাঞ্জাবি ঠিকঠাক করে মুখের কাছ থেকে রিমির চুলগুলো কানে গুঁজে দিতেই হালকা কেঁপে ওঠে সে। আজ পর্যন্ত কখনো কোনো পুরুষের ছোঁয়া পায়নি সে। চোখ তুলে অবাকের ন্যায় রাজনের দিকে তাকিয়েই দেখে ঘোর লাগা দৃষ্টি ওর দিকেই স্থির। ভয়ে চোট করে মাথা নুইয়ে বলে, হাত সরান রাজন ভাই, তুষের কাছে যাব। আমার ইজ্জতে হাত দিলি তার বেলা? এই যৌবন হেফাজতে রেখেছি শুধু আমার বউয়ের জন্য, সেই দেহ কেন তুই স্পর্শ করলি? এবার ভারী রেগে গেল রিমি। চোখ গরম করে বলল, বেশ করেছি, একটু আগে অনিচ্ছায় স্পর্শ করেছি, এবার ইচ্ছে করে ছুঁয়ে দিব। এই বলেই রিমি হাত বাড়িয়ে রাজনের গলা বরাবর খামছে ধরে। হাতের বড় বড় নখে মুহূর্তেই দাগ বসে যায় তার গলায়। রাজনও কম না, অধর বাঁকিয়ে হেসে রিমির খুব নিকটে ঝুঁকে প্রশ্ন করে, এই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে, আজই দিতে হবে। মাইন্ডেড কোমলমতি। মুহূর্তেই রিমির বুকটা ধক করে ওঠে। রাজনের মুখে কোমলমতি শুনেই অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে যায় সে। চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে অজান্তেই তার হাত গলা থেকে আপনা আপনি আলগা হয়ে যায়। মনের মধ্যে হাজার প্রশ্ন কিলবিল করছিল। একটু আগে কি বলল রাজন ভাই? ওই অজানা লোকটার বলা কোমলমতি কিভাবে জানলো? তবে কি ভাইয়ার চেনা কেউ? দিনের পর দিন লোকটা তার তীক্ষ্ণ বুদ্ধিতে গেম খেলে গেছে রিমির সাথে। মুহূর্তেই হৃদয় স্পন্দন থমকে যায় রিমির। ভাবনার জগৎ থেকে চট করে বের হতেই সামনে তাকাতেই দেখতে পায় রাজন শয়তানি হেসে অনেক দূরে চলে গেছে। বিয়ে পড়ানোর জন্যে তুষারকে রুমে আনা হলো। বাসার সবাই সেখানেই উপস্থিত। মুখ থেকে হাসি আজ কোনো মতেই সরছে না কারোর। কাঙ্ক্ষিত সেই সময় চলে আসায় তুষি যেমন অপেক্ষায় রত ছিল, তেমনি এখন ভীষণ নার্ভাস লাগছে। ঘোমটার আড়ালে মাথা রেখেছে। তার সামনেই তুষার মাদকের ন্যায় বধূ বেশে ছোট্ট তুষিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে যেন পণ করেছে আজ যত কিছুই হয়ে যাক দৃষ্টি কোনোভাবেই সরাবে না। কাজী নিজের মতো সব নিয়ম বলে তুষির উদ্দেশ্যে কবুল বলতে বললেন, কিন্তু এসব কোনো কথাই যেন তার কানে পৌঁছলো না। হঠাৎ কি মনে হতেই চোখ থেকে আপনা আপনিই অশ্রু গড়িয়ে পড়ল। কাজী সাহেব দ্বিতীয়বারের মতো বলতে বললে হাতের পিঠ দিয়ে চোখ মুছে তুষি। আমিনা বেগম মেয়ের হাত নিজের মুঠোয় নিয়ে কানে কানে হাজার বুঝ দিলেও কেঁদেই যাচ্ছে তুষি। তাকে এভাবে কাঁদতে দেখে তুষারের বুকটা মুচড়ে দিয়ে উঠল। ইচ্ছে করে পাশে বসে জড়িয়ে ধরে আদর করতে। কিছুক্ষণ পর ও কান্না থামতে না দেখে শেষে জান্নাত বুদ্ধি করে দ্রুত আতিকুর রহমানকে নিয়ে আসে। তিনি তুষিকে আলতো জড়িয়ে ধরে বলে, তুষিমা কবুল বলে দাও। এত সহজ বাক্য বলতে পারছো না? বাবার আদরে তুষি এবার যেন আরও ডুকরে উঠল। সেও জড়িয়ে ধরে কান্নার গতি বাড়িয়ে দেয়। আতিকুর রহমান মাথায় আদর করে পুনরায় শুধায়, সামনে তাকিয়ে দেখো, তুষার অপেক্ষা করছে। ছেলেটার মুখটা কালো হয়ে গেছে, বলে দাও, দেরি করতে নেই। বাবাকে ছেড়ে চোরা চোখের সামনে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পায় তুষার অধীর আগ্রহে তার পানেই তাকিয়ে আছে। তো সে তাকাতেই মুচকি হাসে তুষার। নিজের বর মানুষটাকে বর বেশে এই প্রথম দেখে লজ্জায় মাথা আগের ন্যায় নুইয়ে ফেলল তুষি। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে 3 বার মুখে আওড়ালো, কবুল। তার বলা শেষ হতেই চারিপাশে আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে আসে। এবার তুষি অনুভব করে এখন আগের মতো জড়তা কাজ করছে না। বড় শ্বাস নিয়ে চুপ করে রইল। তখনই কানে আসলো তুষারের বলা। তুষি মৃদু হেসে চোখ তুলে সামনে তাকাতেই আবার লজ্জায় পড়ে যায়। অসভ্য তুষার আগের মতোই তার দিকে বেহায়ার মতো তাকিয়ে আছে। তুষি লজ্জায় চোখ গরম করতেই হেসে দেয় তুষার। অতঃপর বিয়ে শেষে সবাই যার মতো জায়গা খালি করে। রুমে শুধু জান্নাত, তানহা আর রাদিবা মারিহা। তুষির সাথে সবাই ছবি তোলায় ব্যস্ত। বোনের মুখে তানহা সারা মুখে এলোপাথারি আদর দিয়ে যাচ্ছে। ছোট্ট বোনটা আজ শ্বশুর বাড়ি চলে যাবে। কষ্ট হলেও প্রশান্তিও কাজ করছে।
এই তো একটু পরেই বিদায় দেওয়া হবে তাকে। বিছানার এক কোণায় মারিহা মলিন মুখে বসে তুষির লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তির হাসি এক বিন্দুও সরছে না তার মুখ থেকে। এই হাসি আর সহ্য করতে পারল না সে। ধপ করে উঠেই ডাকে হিড়হিড় করে বেরিয়ে যায় গাড়ির দিকে। এদিকে রিমি সেই বিয়ে পড়ানোর আগেই যে রুমে ঘাপটি মেরে শুয়ে আছে এখানে আসার নাম নেই। ওর মনে হচ্ছে বের হলেই রাজনের দুষ্টু কথার মুখোমুখি হতে হবে। হৃদয় হরণকারী ছেলেটা কি তবে এই রাজন? কিভাবে সম্ভব? কোনো দিকে মিল নেই। চিন্তায় মাথার শিরা উপশিরা ধপধপ করছে। বিয়ে শেষে তুষারও বন্ধুদের সাথে বাইরে আলাপ করছে। হঠাৎ তৌফিক তার পিঠে মৃদু ধাক্কা দিয়ে বলে, তুষির কবুল বলতে দেরি হলো, তোর ভাই 1 সেকেন্ডও লাগলো না, এত উতলা কেন? ভালোবাসার মানুষকে নিজের করে পেতে উতলা থাকাটাই কি স্বাভাবিক না? হাই, চল এবার আদরের বউকে নিয়ে নিজেদের বাসায় নিয়ে চল। হ্যাঁ, রাজাকারের বাসায় এক মুহূর্ত দেরি নয়। কখন আবার শ্বশুর বেটা জেদ ধরে আদরের মেয়েকে স্বামীর ঘরে পাঠাবে না। ভাই সত্যি ধর এটা করলো, তখন যা হবে তোর মুখ একদম দেখার মতো। সবাই উচ্চস্বরে হেসে টুকটাক আড্ডায় বসে পড়ে। এদিকে তুষারের মনটা এলোমেলো। সবাই উচ্চস্বরে হেসে টুকটাক আড্ডায় বসে পড়ে। এদিকে তুষারের মনটা এলোমেলো। মন ভরে তুষিকে দেখার ইচ্ছে সবকিছু উল্টো পাল্টা করে দিচ্ছে। আর কত অপেক্ষা করবে সে? এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বৈধতার সাথে স্পর্শ করার জন্যে তার সইছে না। ইচ্ছে করছে তুষিকে ছড়িয়ে ধরে 100 বার চুমু খেতে, বুকের মধ্যেখানে শক্ত করে চেপে ধরতে, যাতে দম বন্ধ হয়ে মারা গেলেও পালাতে না পারে। সবাই যখন বিয়ে বাড়ির কোলাহলে নানান কিছুতে ব্যস্ত, তখন সারা বাড়ি ডালিয়া বেগমকে তন্ন তন্ন করে খুঁজে নিজের রুমে নিয়ে আসে রাজন। কথাটি কিভাবে বলবে সেই নিয়েই ভয় লাগছে মনে। মায়ের দিকে দৃষ্টি দিতেই দেখতে পায় ভ্রুজোড়া কুঁচকে তার মুখ পানেই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ছেলের হাবভাব সুবিধার ঠেকছে না তার কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রাজনের কাছ থেকে কোনো কথা না পেয়ে নিজেই বলল, রুমে ডেকে এনেছিস কেন? কি এমন জরুরি কথা? এখনই বলতে হবে। তুলসীকে বিদায় দেব এখন, রাতে বলা যেত না? আম্মা, আমি আজই রিমিকে বিয়ে করতে চাই। আচ্ছা করিস। ছেলের কথায় উদাসীন হয়ে টপ করে জবাব দিয়েই চমকে তাকায় রাজনের দিকে। মুখটা অটোমেটিক হাঁ করে অস্পষ্ট স্বরে আবার বলে, কি বললি রাজন? রিমিকে বিয়ে করবি মানে কি? রাজন গলা খাকারি দিয়ে গায়ের পাঞ্জাবি ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়িয়ে প্রচন্ড সিরিয়াস ভঙ্গিতে জবাব দেয়, জি আম্মা, ওরে আমি পছন্দ করি অনেক আগে থেকেই। তুমি খালুজানের সাথে কথা বলো এখন। আজই বিয়ে করে রেখে যাব। কিভাবে ম্যানেজ করবা তুমি জানো। কোনোভাবেই সম্ভব না। অন্যদিন হলে ভেবে দেখা যেত। সোজা কথা শুনবা না, তাই তো? আচ্ছা, এইবার চট্টগ্রাম গেলে জীবনেও বাসায় ফিরবো না। মরি বাঁচি পচে গলে সেখানেই পড়ে থাকবো। শত কান্না করলেও কাজ হইতো না কিন্তু মা। ডালিয়া বেগম ভরগে যায় নিজের থ্রেট মার্কা কথায়। একমাত্র ছেলে বাসায় না আসলে কি উপায়? না, যে ছেলেকে সামনে না দেখলে ভালো লাগে না তাকে ছেড়ে থাকবে কিভাবে? কিন্তু আলতাফ ভাই রাজি হবেন তো? এই অসময়ে হুট করেই ছেলের মাথা বিগড়ে যাওয়ার মানে কি? রিমি লক্ষ্মী একটা মেয়ে, রাজি না হয়ে উপায় নেই। তাছাড়া নিজের বোনের মেয়ে, ছোট থেকেই কোলে পিঠে মানুষ করেছে চোখের সামনে। নিজের ছেলের বউ হলে মন্দ হয় না। তবুও মুখ কালো করে বলল, এসব মিথ্যা বানোয়াট কথা বলে আজ আমাকে কোনোভাবেই ভোলানোর চেষ্টা করবে না। আজ তুলসীর বিয়ে হলো, এখন কোনোভাবে বলা যায় না। আমি কাল আলাপ করে দেখব। রাজনের এবার ধৈর্য হারিয়ে ভয়ানক চেপতে গেল। রেগে গায়ের পাঞ্জাবি খুলে রেডি হওয়ার জন্যে বাথরুমের কাছে যায়। পেছন ঘুরে চোখ লাল করে বলে, তবে তোমার ছেলের কথাও ভুলে যাও। এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম। কেউ বাধা দিতে আসলেও কাজ হবে না। কথা শেষে সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা বন্ধ করে সে। ডালিয়া বেগম ছেলের রাগ সম্পর্কে অবগত। এর আগেও ছোটখাটো বিষয় নিয়ে মধ্যরাতেও বাসা থেকে বেরিয়ে গেছে। তাই এবারও মনে কু গাইতেই দৌড়ে যায় আলতাবের কাছে। সারা বাড়ি একরুম ওরুম খোঁজার শেষে বাসার পিছনে দেখতে পাই তুষারের বাবার সাথে হেসে খেলে কথা বলছে। কোনো কিছু না ভেবে মনে এক প্রকার সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে বলে,
ভাইজান একটু এদিকে আসেন, জরুরি কথা ছিল। আলতাব রহমান একটু সাইডে এসে ভ্রু কুচকে বলে, কি বলবে? সব ঠিকঠাক আছে? ভাইজান আমার ছেলেকে আটকান, রাগ করে এখনই রেডি হচ্ছে, চট্টগ্রাম চলে যাবে। আপনি একমাত্র পারেন আমার মানিককে আটকাতে। কি বলো? কি হয়েছে রাজনের? এ সময় পাগলামির মানে কি? কি হয়েছে বলো তো? খানিকটা অবাক হয়ে ডালিয়ার কথায় জবাব দেয় আলতাব। ডালিয়া দ্রুত তাকে নিয়ে রাজনের রুমে আসে। দেখতে পায় হাতের ঘড়ি ঠিক করে চুল আঁচড়াচ্ছে রাজন। আলতাব রহমানকে দেখে অল্প হেসে বলে, বসুন খালুজান। কোথায় যাচ্ছ তুমি? কথা ক্লিয়ার করে না বললে কেউ বুঝবে। বলেছি খালু, আম্মা সব জানে। চিন্তিত হয়ে আলতাব ডালিয়ার দিকে চোখ দিতেই সে মাথা নুইয়ে রাখে। তাকে কিছু বলার জন্যে মুখ খুলতেই ডালিয়া বেগমই বললেন, ভাইজান আপনার ছোট মেয়েকে রাজন পছন্দ করে, কিন্তু ও জেদ হচ্ছে আজই বিয়ে করে রেখে যাবে। কি বলছো এসব? খালুজান, রিমিকে ভালোবাসি, বিয়ে করে হালালভাবে চাইছি। এটা কি আমার অপরাধ? আপনি বলুন। অবাক হচ্ছেন কেন? নিজের মানুষদের কাছেই তো দিবেন। ইনশাল্লাহ ভালো রাখবো। এক বিন্দু কষ্ট তাকে আমি কাছে আসতে দিব না। একবার বিশ্বাস করেই দেখুন। আলতাব রহমান চমকালো। অবাকের ন্যায় রাজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এসবে রাজনের কোনো হেলদোল নেই। মনে হচ্ছে সে দিব্যি প্রস্তুত বিয়ের জন্য। শটান হয়ে চুল আঁচড়াচ্ছে। আজ বিয়ে হলে থাকবে, নয়তো চলে যাবে অনির্দিষ্ট কালের জন্য। আলতাব রহমান ভাবনায় পড়ে যায়, কি করবেন তিনি? এভাবে বিয়ে দেওয়া যায়? তাছাড়া অনেক দিন আগেও নাজমা বেগম রাজনের কথা বলেছিল জান্নাতের জন্য। সেদিন থেকে তারও পছন্দ সরকারি চাকরি করে। ছেলে ভালো, রাজি না হওয়ার উপায় নেই। কিন্তু কে জানতো রিমিকে পছন্দ করে বসে আছে? ছেলেটা ছোট থেকেই ঘাড় তেরা। যদি বাসা থেকে বের হয়, সত্যি সত্যি আসবে না। রিমিকে আজ বিয়ে দেওয়া কি ঠিক হবে? রিমি রাজি না হলে উপায়? হাজার প্রশ্ন মনের মাঝে রেখে রাজনের উদ্দেশ্যে ছোট্ট করে বলে, আমি দেখছি, তুমি 20 মিনিট বসো, কপালে থাকলে হতেও পারে। কথাটি বলেই দ্রুত পা বাড়ায় বড় ভাইয়ের রুমে। রাজন খালুর কথায় মুচকি হেসে মায়ের পানে যায়। ডালিয়া চিন্তায় মুখখানা চুনোপুটির মতো করে রেখেছে। রাজন তার মাকে চোখ টিপে মেরে বলে, খালুজান রাজি, এবার বিয়ে হবে আজই। আম্মা যাও, সব ব্যবস্থা করো। আলতাবের মুখ থেকে সব ঘটনা শুনে ভাবনায় পড়ে যায় আতিকুর। তিনি সবকিছু ভেবে দেখেন ছেলেটার কোনো বাজে লক্ষণ নেই। দেখতে যেমন মাশাআল্লাহ, তেমনই চাকরিও করে সরকারি। তাই বলে আজই বিয়ে, এ কেমন কথা? বাড়ির শেষ বিয়েটাও এভাবে দিতে হবে? আলতাবের বর্ণনায় বোঝা যায় সে দুপায়ে রাজি। এখন তিনি না করেই বা কি করবে? বিয়ে দিতেই হলে আজই বিয়ে পড়িয়ে রাখা যাক। কিন্তু অনুষ্ঠান না করে কোনো মতেই তুলে নিবেন না তিনি। রিমির ব্যাপারও ভাবতে হবে। মেয়েটার বোঝার শক্তি পরিপক্ক হয়নি। রাজি না হলে জোর করা যাবে? খুব ভেবে চিনতে মুখ খুললেন আতিকুর। নাজমা কি বলে? রিমিকে ডাকো আমার কাছে। বোনের ছেলেকে আগে থেকেই পছন্দ নাজমার। জান্নাতের জন্য বলেছিল অনেক আগেই। আপনি রিমিকে বোঝালে রাজি হবে। হ্যাঁ, নিয়ে আসো। কোথায় সে? আলতাব রহমান আগের মতোই রিমির কাছে যেতেই রাস্তায় নাজমাকে দেখতে পায়। বউকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে মেয়ের রুমে প্রবেশ করে। তখন রিমি ব্যালকনিতে বসেছিল। পেছন থেকে আলতাব রহমান ডাকতেই চমকে তাকায় সে। আলতো হেঁটে এসে বলে, আপু, তুষি কখন যাবে? ওর কথা ভাবতে হবে না, তুমি চলো, ভাই ডাকছে তোমায়। বড় আপু? ভ্রু কুচকে বিস্ময় হয়ে কথাটি বলে রিমি। নাজমা বেগমও দুজনের মুখ চাওয়াচাই করে। আলতাব ওপর নিচ মাথা ঝাঁকিয়ে রিমিকে নিয়ে আসে ভাইয়ের কাছে। তার মনে অনেকটি প্রশ্ন নিয়ে আতিকুর রহমানের পাশে বসতেই তিনি রিমিকে আদর করে বলে, মা, তুমি কি বিশ্বাস করো? জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটি আল্লাহর হাতে। ভাগ্যে যে থাকবে তাকে কখনো খণ্ডাতে পারবে না। এখন ধরো হুট করে তোমার সাথে অজানা কারো বিয়ে হয়ে গেল, তখন তোমাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা উছিলা মাত্র, সব তো উপর আল্লাহর হাতে। এখন যে কথা বলতে ডেকেছি, আজ রাজনের সাথে তোমার বিয়ে ঠিক করেছি আমরা। জোর করে হলেও দিতে পারি, কিন্তু আমি চাই আমার ছোট মা নিজেই সম্মতি দিক।
আমার শেষ আবদার রাখুক। কি বলো মা, রাখবে না? আমি জানি রাখবে, আমার মা খুব বুঝদার। হঠাৎ কথায় রিমি চমকে তাকায় আতিকুর রহমানের দিকে। তিনি হেসে আশ্বাস দিচ্ছে, রাজি হয়ে যাও একটিবার। বাবা মায়ের দিকে তাকালেও দেখে খুশিতে চোখ দুটি চিকচিক করছে। অজানা কষ্টে ডুকরে ওঠে সে। কখন এসব করলো তারা? ছোট থেকে রাজনকে ভয় পায় সে, আজ তাকেই বিয়ে করতে হবে। আর ওই লোকটার কি হবে যে এত মাস অল্প অল্প করে মনে জায়গা করে নিয়েছে, নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে অনেক। কিভাবে পারবে অন্য কাউকে এই মন দিতে? লোকটা লুকোচুরি বন্ধ করে সামনে কেন আসলো না? এবার কি উপায়? ভেবেছিল একদিন না একদিন ঠিক সামনে আসবে, কিন্তু তার ভাবনার আগেই পরিবার সব শেষ করে দিতে চাইছে। ভালোবাসা হওয়ার আগেই বিচ্ছেদের আগুনে পড়ছে রিমি। অনাকাঙ্ক্ষিত সেই দিনগুলোর কথা ভেবে লেহেঙ্গার ওড়না চোখে চেপে ধরে কেঁদে ওঠে রিমি। এদিকে নাজমা বেগম রাজনের কথা শুনে খুশি হয়ে যায়। আলতাবের দিকে তাকিয়ে মুচকি হাসে। মেয়েকে কাঁদতে দেখে আতিকুর রহমান আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, তুষির মতো রাজকপাল তোমারও হোক। রাজি হও মা, আমার মান সম্মান খুইয়ে দিও না। আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোমার। ভেবে নাও ভাগ্যে ছিল তোমার যতদূর পড়তে ততদূর পড়বে, এ বাসাতেই থাকবে। শুধু হ্যাঁ বলো আমার মা। বুকের মধ্যে তীব্র যন্ত্রণায় চলে পড়ে যাচ্ছে রিমির। সে কিভাবে বাবাকে বোঝাবে? মন তার অন্য কেউ চুরি করে নিয়েছে। সেই লোকটাকে নিয়ে প্রতিদিন ভাবনার সাগরে ডুবে থাকে, সেই খবর কি কেউ জানে? পড়াকো মেয়ের দিন আগে যেমন পড়ার মাঝেই চলে যেত, এখন তা নয়। দিন রাত বেশিরভাগ সময় কল্পনার মাঝে যায়। কিন্তু সেই লোকটা যদি কখনো ধরা না দেয়, তার আশায় দিন গুনে গুনে কি লাভ? আজ না হয় না মা বাবার কথা নাকচ করলো, কিন্তু এভাবে কয়দিন? মরিচিকার পেছনে ছুটতে ছুটতে যদি বাবা চাচার আদর থেকে বঞ্চিত হয়? বড় আব্বুর মুখের উপর কথা বলার সাহস কখনো তার হয়নি। আজ কিভাবে তার আবদার ফেলবে? আমি পড়তে চাই, এভাবে হুট করে আমাকে বিয়ে দিয়ে দিও না বড় আব্বু। আলতাব রহমান হেসে উঠে বলে, রাজন বলেছে বিয়ে করে রেখে যাবে, তাছাড়া কোয়ার্টারে নিতে সময়ও লাগবে অনেক। রাজি হও, কাজী এখানেই আছে। না বাবা, বিয়ে কি মুখের কথা? যাকে তাকে বিয়ে করা চায়। কতদিনই বা দেখেছি তাকে, সব সময় দূরেই পড়াশোনা করেছে, এখনো দূরেই থাকে। একটা চেনা আছে না। আলতাব উত্তর দেওয়ার জন্য মুখ খুলতেই আতিকুর রহমান রিমির মুখে সূক্ষ্ম চোখে দৃষ্টিপাত করে। মুহূর্তেই কিছু ভেবে ছোট ভাইকে থামিয়ে নিজেই সোজা সাপটা প্রশ্ন করে, ভালোবাসো কাউকে? হঠাৎ বড় আপুর প্রশ্নে চমকালো রিমি। আমতা আমতা করে বলল, কই না তো। মনে হচ্ছে ভালোবাসো। আচ্ছা রাজনবাদ, সবাইকে যখন নিজেদের পছন্দ মতোই দিলাম, তোমার বিয়েও তাই হবে। ছেলেটার বায়োডাটা আমাকে দাও, খোঁজ নিয়ে বিয়ে ঠিক করে রাখবো। এবার রিমি পড়ল মহা বিপদে। আসলেই কি সে ভালোবাসে কাউকে? ভালোবাসলেই বা কি? লোকটার নাম ঠিকানা সহ এক অংশও জানে না। মেয়ে না ছেলে তাও বোঝার উপায় নেই। এখন বড় আব্বুকে উত্তর দিবে কি? এবার আল্লাহকে স্মরণ করে রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই কয়দিনের মোহ ভুলতে হয়তো কষ্ট হবে, কিন্তু মিথ্যে মানুষকে ভালোবেসে কষ্ট ছাড়া আর কি বা পাবে সে? রিমিকে চুপ থাকতে দেখে গলা খাকারি দিলেন আতিকুর। সাপ সাপ বললেন, ছেলেকে কালকেই আসতে বলবে। এবার রুমে যাও, আমি ডালিয়ার সাথে কথা বলছি। রিমির আত্মা ধুকপুক করছে, ভয় করছে কি জবাব দেওয়া যায়। যে প্রেমই করেনি সে কাল কিভাবে ছেলে আনবে? চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবেই চট করে রিমি উত্তর দেয়, কোনো প্রেমের সম্পর্ক নেই আমার। আমি রাজি, তোমরা যা বলবে তাই হবে। আলতাব রহমান সহ সবাই খুশি হয়ে যায়। আতিকুর রহমান অধর বাঁকিয়ে হেসে ওঠে, বেশ, তবে যাও, রুমে কাজীকে নিয়ে আসছি। এই বিয়ে হতে না হতেই হুট করে আর এক বিয়ের খবরে পুরো বাড়ি মুহূর্তেই থম মেরে যায়। সবাই আশ্চর্যের সীমা লঙ্ঘন করে চোখে হাজারো বিস্ময় নিয়ে তাকায়। কি হচ্ছে এসব? তুষার তুষি থেকে শুরু করে বাড়ির প্রতিটি সদস্য আতিকুর রহমানের কথায় বড়সড় এক ধাক্কা খায়। জান্নাত অসহায় হয়ে রিমিকে শুধালে মলিন মুখে রিমি বলে, বড় আব্বু চেয়েছে তাই রাজি হয়ে গেছে।
আর প্রশ্ন করার সাহস পায় না জান্নাত। আহিরের হাত ধরে রুমের কোনায় দাঁড়িয়ে থাকে। এভাবে মেয়েটাকে বিয়ে দেওয়ার কারণ কিছুতেই বুঝতে পারছে না সে। তানহা এমনিতেই বোনের বিদায়ের জন্য কষ্টে রুমে শুয়েছিল। হুট করে রিমির বিয়ের কথাই চমকে যায় সে। ভ্যাবলার সময় রামিমকে শুধায়, কি বাজে বকছো? ঠিক বলেছি। আমাদের সবাইকে ডেকে শ্বশুর বাবা বললেন কাজী আসছে, রিমির আজই বিয়ে রাজনের সাথে। তোমার মতো আমিও প্রথমে অবাক হয়েছিলাম, কোনো কিছু না ভেবে রাজনের সাথে কথা বলতে চাই। সেখানে গিয়ে আরেক ধাক্কা খেলাম, শুনলাম প্রাণপ্রিয় ভাই নিজের প্রথমে এসব কথা তুলেছে। অনেক আগে থেকেই ভালোবাসি রিমিকে। সেখানে আমি কি বলবো আর, কংগ্রেস জানিয়ে খুশি হয়ে চলে আসলাম। ভালোবেসে বিয়ে করছে, এর থেকে খুশির খবর আর কি? তানহা ফুস করে নিঃশ্বাস ফেলে বলে, রিমিও চলে যাবে তাহলে? না, এখানেই থাকবে। রামিমের উত্তরে এবার মনটা শান্ত হলো তানহার। মনে মনে হাজার শুকরিয়া জানালো ছোট বন্ধুটির জন্য। আমিনা বেগমও বেশ খুশি। প্রথমে থ মেরে থাকলেও পরে নাজমা জড়িয়ে ধরে বিয়েটা সেরে ফেলতে বলে। রুমে রাজন অথর বাকিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, চুপ কর, ভয় পাইয়ে দিয়েছিলি। রাজন মুচকি হেসে রিমির কথা ভাবে। চোখে ভাসছে নাকের ডগায় ঝুলে থাকা চশমা পরা। ছোটবেলায় দেখতে না পারলেও বছর 3 আগে হুট করে এক অদ্ভুত অনুভূতি মনের মাঝে দোলা দিয়েছিল তার। সেই থেকেই চুপি চুপি ভালোবাসা, ভালো লাগা, নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছে। মেয়েটি আজ রাজি না হলেও একসময় খুব ভালোবাসবে বলে তার বিশ্বাস। তো সে বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার যে কষ্টে এতক্ষণ কাঁদছিল, হঠাৎ রিমির বিয়ের কথা শুনে তার চোখ বড় বড় হয়ে যায়। জুইকে চোখ গরম করে বলে, মিথ্যে কথা বলবি না, এমনিতে আমার কষ্ট হচ্ছে। জুই তখন মুখ বাঁকিয়ে বলে, বিশ্বাস না হলে রিমিকেই বল। কোথায় সে? ডাক ওই শালিকে। রুমে ঘাপটি মেরে বসে আছে, একটু পরে বিয়ে। সত্যি বলছিস? বিশ্বাস হচ্ছে না। কালকেই মজা করে বললো তোর সাথে আমারও বিয়ে করার ব্যবস্থা কর, আজ সত্যি সত্যি বিয়ে হচ্ছে ওর। জুই মাথা ঝাঁকায়। এমন কাণ্ড জীবনে দেখেছে বলে তার মনে পড়ে না, তবুও বেশ মজা পাচ্ছে সে। আহা, তার জীবনে যে এই কাঙ্ক্ষিত মুহূর্ত কবে আসবে। ফুস করে নিঃশ্বাস ফেলে রিমির কাছে যায়। তার পেছন পেছন মনে হাজার কৌতূহল নিয়ে তুষিও বের হলো। রিমির রুমে যেতেই তুষির এত মানুষের ভিড়ে হুমকি খাওয়ার মতো অবস্থা। চুপ করে এক কোণ থেকে দৃষ্টি দিতেই দেখে রিমির মাথায় ওড়না পরিয়ে জান্নাত পাশেই বসে আছে। তখনই রাজন তার পাশে বসলো। কাজীর সব নিয়ম বসে কবুল বলতে বলে রিমিকে। কয়েক মিনিট গাইগুই করলেও কান্না মাখা গলায় ভেঙে বলে, কবুল বলে দেয় সে। রাজন মনে মনে আওড়ায়, আলহামদুলিল্লাহ। অতঃপর সেও একদমে উচ্চস্বরে বলে, কবুল। তার কাণ্ডে ফিক করে হেসে ওঠে সবাই। তোষিও হাসছে। বেশ হয়েছে, এবার বোঝ আমাকে পচানোর মজা। এবার পালাবি কোথায়? মনে মনে হেসে উঠতেই হঠাৎ করে কোমরে কারোর শীতল স্পর্শ পেতেই চমকে তাকায় তুষি। তুষার হাতের বাঁধন আরো গাঢ় করে বুকে টেনে নেয় তাকে। আশেপাশে নজর বুলিয়ে টুক করে গালে চুমু খেয়ে বলে, ইস, আমার বউকে বধূ বেশে হট লাগছে। কখন দু চোখ ভরে দেখবো? অপেক্ষা শেষই হচ্ছে না। প্রেম প্রেম পাচ্ছে সোনা, কন্ট্রোল হচ্ছে না। তুষির কান গরম হয়ে যায়। মোচড়া মুচড়ি করতে দেখে দুষ্টু হেসে আবারও বলে তুষার, রিমির থেকে আজও কবুল পড়া শিখ। কি সুন্দর করে বলে দিল। আর তুই নাকামির শেষ নেই। চল এবার বাসায়, বাসর সেরে ফেলি। ছাড়ো তুষার ভাই। আমি তো কোন চুলের ভাই? তুষি মৃদু ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তুষারের দিকে তাকানোর সাহস আজ কোথাও যেন পালিয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে নুইয়ে যাওয়া গলায় বলে, তাহলে কি? তুষার শাড়ির ভেতর থেকে পেট হালকা বিচরণ করে ফিসফিসিয়ে বলে, ভালোবাসার মানুষ, তোর প্রাণের স্বামী, তোর ভবিষ্যৎ সন্তানের পিতা। পেটের গাঢ় স্পর্শ নিতে না পেরে তড়িৎ গতিতে দৌড়ে চলে যায় রুমে। বিছানায় বসে বড় বড় শ্বাস নেয় সে।
হাই অসভ্য তুষার ভাই, তুমি আমাকে মেরেই ফেলবে। কিভাবে স্পর্শ করো, একেবারে বুকে যেয়ে লাগে। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিই। সন্ধ্যার ঠিক পরপরই তুষির বিদায় ক্ষণ ঘুমিয়ে এলো। রিমিকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তুষি জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিমিও এবার চুপ থাকতে পারে না, নিজেও শক্ত করে জড়িয়ে ধরে অশ্রু ফেলে। কত প্ল্যান ছিল তুষির বিয়ে নিয়ে, সব হঠাৎ ঝড়েই তছনছ হয়ে গেল। দুই বোনকে কাঁদতে দেখে জান্নাত তানহাও আঁচলে মুখ মুছে। আমিনা বেগম কেঁদেই যাচ্ছে মেঝেতে হাত পা ছড়িয়ে। আদরের মেয়েকে ছাড়া কিভাবে থাকবে সে? সারা বাড়ি মাথায় তুলে দৌড়াদৌড়ি করলেও চোখ গরম করে কথা শোনাতে পারবে না কাউকে। বকুনি খেয়ে মুখ ফুলিয়েও বসে থাকবে না। মায়ের মন কষ্টে জর্জরিত হচ্ছে তার। জুই হাতের পিঠে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে। এখন থেকে ইচ্ছে করলেই বের হওয়া যাবে না। বান্ধবীর সাথে একত্রে কলেজ পড়াও স্বপ্ন রয়েই যাবে। শেষে তুষিকে শক্ত করে ধরে সুমনা বেগম গাড়িতে তোলে। তুষি নিজের শরীরের ভর ছেড়ে কেঁদে যাচ্ছে অঝরে, কোনোভাবেই যেতে রাজি নয়। সুমনা সিটে বসিয়ে তুষারের হাত তুষির হাতের মুঠোয় দেয়। মেয়েটাকে সামলা, অনেক কেঁদেছে। কাঁধ জড়িয়ে বুকে নিতেই হাত পা ছড়ছিল, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে থাকে। কান্না মিশ্রিত গলায় বলে, আব্বু আম্মু আমি যাব না, আমাকে দূরে পাঠিও না আব্বু। মেয়েরা বিদায়ে নিজের অজান্তেই আতিকুর রহমানেরও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। গাড়ির ভেতর এসে মাথায় হাত বুলিয়ে চুমু খায়। তুষারের হাত নিজের আজলায় নিয়ে বলে, আমার চিহ্নকে ভালো রেখো, আমি যেভাবে ভালোবেসে আগলে রেখেছি সেভাবেই রেখো। তুষার মৃদু হেসে সম্মতি দেয়। দোয়া করবেন আপনার কথায় যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আতিকুর রহমান মেয়েকে মন ভরে আদর করেন। বাইরে এসে আজাদ হোসেনকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে শুধায়, তোমার আশায় মেয়ে দিলাম, আদরে রেখো আমার মাকে। চিন্তা করো না, তুষি আমার আরেক মা। কথা শেষে তানহা সহ সবাই বল গাড়িতে উঠে পড়েন তিনি। গাড়ি মুহূর্তেই সবার চোখের সামনে উধাও হয়ে যায়। অনেকটা সময় হেঁচকি তুলে কেঁদে শেষে তুষারের গায়ে ঢলে পড়ে তুষি। কাঁদতে কাঁদতে কখন সে ঘুমিয়ে গেছো সে খেয়ালই নেই। রাস্তার ল্যাম্পপোস্টের কৃত্রিম দিয়ে মুছিয়ে দেয় তুষার। তো কেঁদে কেটে সারা মুখ মুহূর্তেই ফুলে ফুলে গেছে। তুষার তার দিকে ঝুঁকে কপালে চুমু খেয়ে বিড়বিড় করে, হতাশ, আমি বড্ড হতাশ। কেঁদে কেটেও ঘুমিয়ে গেলি? না জানি বাসরের সময় সিরিয়াস মুহূর্তে ঘুমিয়ে আমার মাথাটা গরম না করে দিস। তখন হুঁশ জ্ঞান সব হারিয়ে বসবো আমি। নো খুন, নো কান্নাকাটি, শুধু ভালোবাসা। আমার হৃদয় হরণকারী এক চলো ছাড়বো না, আমার মনোহরিণী। বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9টা বেজে গেল। তুষি ঘুমিয়ে যাওয়ার ফলে তুষার পড়ল মহা বিপদে। কিভাবে বাসায় নিয়ে যাবে এখন? বাড়ি ভরা মানুষ, কেউ না থাকলে নির্ঘাত কোলে তুলে দিতে এক দৌড়। সবার দেহ ক্লান্ত থাকায় আগেই বাসায় চলে গেছে। যাওয়ার আগে আজাদ হোসেন তুষারকে বলে যায়, তুষির ঘুম ভাঙিয়ে আসতে ধীরে নিয়ে আসো। তুষার তাকে সম্মতি দিয়ে পাশ ফিরে হালকাভাবে গালে চাপ্পড় মেরে ডাকলো তুষিকে। তুষি উঠে বার, অনেক ঘুমিয়েছিস। তুষি একটু নড়ে চড়ে আবার তুষারের শেরওয়ানি শক্ত করে খামচে ধরলো। হতাশ হলো তুষার, আবারও ডেকে বলল, পোল্ট্রির মতো শরীর, সারা রাস্তা আমার উপর দেখে ঘুমিয়েছিস, উঠবি নাকি মাইর খাবি? তুষি বিরক্তির সহিত কপাল কুঁচকে ঘুম চড়ানো গলায় জবাব দেয়, মা শান্তিতে একটু ঘুমোতে দাও তো। তুষার ফিক করে হেসে ওঠে, আস্তে করে নিজেকে ছাড়িয়ে গাড়ি থেকে নেমে আসে। সবাই ততক্ষণে বাসার ভিতরে হইচই শুরু করে দিয়েছে। তুষার নূরজাহানকে ডাকার জন্য গেটের ভেতর যেতেই দেখে তার মা হনহন করে এদিকেই আসছে। তুষারের সামনে এসে বলে, বড়দের মতো একা দাঁড়িয়ে আছিস কেন? তুষি কোথায়? ঘুমায়, অনেক ডেকেছি, উঠার নাম নেই। আরে মেয়েটার উপর যা ধকল গেল, দাঁড়া আমি ডাকছি। গাড়ির ভেতর নূরজাহান প্রবেশ করে দেখতে পায় সিটে হেলানো অবস্থায় বিফরে ঘুমোচ্ছে তুষি। মুচকি হেসে গালে চুমু খেয়ে বলে, আমার পুতুল গো, আমার সোনা বাচ্চা। এরপর তিনি পাশ থেকে পানির বোতল নিয়ে চোখ মুখে ছিটিয়ে দেয়। জোরে জোরে কয়েকবার ডাকতেই তুষি চমকে ওঠে, ভয় জড়ানো কণ্ঠে বলে, আমি কোথায় মা? নূরজাহান হেসে ওঠে, তুষির হাত ধরে বাইরে এনে বলে,
আপনি শ্বশুরবাড়ি আমাজান, ঘুম হয়েছে? আসুন ফ্রেশ হয়ে খেয়ে তারপর ইচ্ছে মতো ঘুমান। তুষি দুহাতে চোখ কচলে চারপাশে তাকিয়ে বুঝতে পারে তুষারের বাসায় চলে এসেছে। তার মানে রাস্তায় কেঁদেই ঘুমিয়ে পড়েছিল। ইস কি লজ্জার ব্যাপার। পাশে চোখ যেতেই দেখতে পাই তুষার ভ্রু কুচকে তাকিয়ে আছে। নূরজাহান তুষির বাহু ছাকিয়ে বলে, আয় তোরা, আমি যাচ্ছি। নূরজাহান যেতেই তুষার খপ করে তুষির হাত নিজের মুঠোয় নেয়। অথর ছাকিয়ে হেসে জবাব দেয়, ঘুম হয়েছে? এবার চল বাসর শুরু করি। তুষি ভরকে যায় এমন কথায়। তড়িৎ গতিতে নিজের হাতের দিকে তাকিয়ে অনুভব করে তার শরীর মৃদু কাঁপছে। হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে মিনমিন স্বরে শুধায়, বমি বমি পাচ্ছে। এখন বমি করা যাবে না। এর পরের বমি যেন আমি বাবা হব সেই সুখবরের কারণ হয়। তুষি আগা মাথা না বুঝেই মাথা ঝাঁকায়। মুহূর্তেই বুঝতে পেরে চোখ খিচে বন্ধ করে রাখে। তৎক্ষণাৎ হা হা করে হেসে উঠে তুষার। হাত শক্ত করে ধরে বাসায় প্রবেশ করতেই সবাই ওদের ঘিরে দাঁড়ায়। নূরজাহান হালকা মিষ্টি মুখ করিয়ে তুষিকে নিয়ে তুষারের রুমে চলে যায়। রুমে যেতেই তুষির চোখ জোড়া বিস্মিত হয়ে যায়। এর আগে ঘরে এত কিছু ছিল না, আজ যেন নতুনভাবে সব সেজে উঠেছে। বিছানার চারিপাশে কাঁচা রজনীগন্ধা গোলাপ ফুলে বাসর সাজানো হয়েছে। নূরজাহান তাকে বিছানায় বসিয়ে বলল, আজ থেকে এ ঘর তোর পছন্দ হয়েছে? যতটা পেরেছি গুছিয়ে দিলাম, এবার তোর মতো তুই ঠিকঠাক করে নিস। তুষির মনের ভেতর ভয়ের সাথে লজ্জাও লাগছে। দৃষ্টি বিছানায় স্থির রেখে জবাব দেয়, চেঞ্জ করি মামি। আগেই না, তুষারকে পাঠাচ্ছি। এই বলেই তুষিকে আদর করে চলে যায় তিনি। চোখ মুখ লজ্জায় লাল বর্ণ ধারণ করছে তুষির। চারিপাশ দৃষ্টি দিয়ে মনে মনে আওড়ায়। জান্নাত অনেক বুঝিয়ে রিমিকে লাল রঙের সুতি শাড়ি পরিয়ে বিছানায় বসায়। কোনো মতেই রিমি এক ঘরে থাকতে রাজি না। না পারছে গলা ফাটিয়ে কাঁদছে, আর না পারছে মনের কথা কাউকে বলতে। পাথরের মতো শক্ত হয়ে বিছানার চাদর খামচে ধরে বসে রইল। আজ বেটা জামাইগিরি ফলাতে আসলেই খুন করে ফেলবে সে। সব ব্যবস্থা করা শেষ। বালিশের নিচে সবজি কাটার ছুরি রাখা। জড়িয়ে ধরতে আসলেই পিঠ বরাবর ছুরি চালিয়ে দেবে। জান্নাত অনেক বুঝিয়ে নিজের রুমে চলে যায়। অনেকটা সময় পরও রাজনের দেখা না পেয়ে ব্যালকনির মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় চারিপাশ ঝকঝক করছে। মনের মাঝে কষ্টরা দলা পাকিয়ে আসতেই দুহাতে মুখ চেপে ধরে রিমি। পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দেয়। কেঁদেই বা কি হবে? সে কি কখনো আসবে? আসার পর যদি শোনে বিয়ে হয়ে গেছে, তখন বড় করে দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছতেই দরজা খোলার শব্দ পায়। পেছন দিকে না তাকিয়েই বুঝতে পারে কে এসেছে। মুহূর্তেই রেগে গিয়ে সেখানেই বসে রইল। রাজন চারিপাশ দৃষ্টি দিয়ে রিমিকে খোঁজার চেষ্টা করে। পা ফেলে এদিক ওদিক খুঁজতেই হুট করেই চোখ আটকে যায় বারান্দার মেঝেতে বসা লাল শাড়ি পরা মেয়ের দিকে। খোলা চুল বাতাসের তালে এলোমেলো হয়ে উঠছে। ফর্সা গায়ের মেয়েটিকে গভীরভাবে ছুঁয়ে দিতে ভীষণ ইচ্ছে জাগলো। আদরে ভালোবাসার মাঝে ডুবিয়ে রেখে কাছে টানতে ইচ্ছে করলো। রাজন ভাবনা থেকে ফিরে গায়ের শার্ট খুলে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। গায়ে এখন স্যান্ডো গেঞ্জি, নেভি ট্রাউজার। আলতো পায়ে হেঁটে সেও রিমির পাশে ধপ করে বসে পড়ে। রিমির পানে তাকিয়ে দেখতে পাই অন্যদিকে মুখ ফুলিয়ে বসে আছে। এই মুখটাও ভীষণ মায়াবী। আজ বউ বলেই কি বেসামাল হতে ইচ্ছে করছে? আগে তো এমন হয়নি। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলে, চলো ঘুমাবো। রিমির কোনো জবাব নেই। আগের মতোই পাথরের ন্যায় বসে আছে। কয়েক মিনিট সময় নিয়ে রাজন আবার বলে, কি হলো? বাসর রাতে বউ কখনো জামাই রেখে দূরে থাকে? ভেতরে ভেতরে রিমি চলে যাচ্ছে। ইচ্ছে করছে গলা টিপে দিতে, তবুও নিজেকে সংবহন করে আগের ন্যায় বসে রইল। রাজন এবারও কোনো উত্তর না পেয়ে রিমির আরও গা ঘেঁষে বসল। ইচ্ছে করেই ডান হাত বাড়িয়ে উন্মুক্ত পেট গলিয়ে সুরসুরি দেওয়া শুরু করে। হঠাৎ আক্রমণে রিমি ভয় পেয়ে যায়। ছিটকে দূরে সরে যেতেই আরও চেপে ধরে রাজন। এক টানে নিজের কোলে বসিয়ে দুহাতে পেট জড়িয়ে ধরে। কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে,
নড়াচড়া করবি না। তোর যখন এতই রাত্রি বিলাস করতে ইচ্ছে করছে তবে তাই হোক, এখানেই বাসর হবে আমাদের। ব্যাপারটা ইউনিক না? রিমির হৃদস্পন্দন থমকে যায়। রাজনের প্রতিটি স্পর্শ তাকে কাঁপিয়ে তুলছে। পেটের মাঝে এভাবে হাতের বিচরণ আর নিতে পারছে না সে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই এক চুলও সরতে পারেনি রিমি। রাজনের শক্ত খসখসে হাতের বাঁধনে মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে যাবে। চোখ থেকে আপনা আপনি অস্ত্র গড়িয়ে পড়ল। কম্পিত স্বরে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি রাজুন ভাই, ছাড়ুন আমায়। জোর করে ভোগ করতে পারলেও ভালোবাসা পাবেন না। রিমির কথায় চোখ দুটি মুহূর্তেই লাল হয়ে যায়। পেট থেকে হাত সরিয়ে অবাকের ন্যায় বলে, মানে বাজে বকবি না রিমি। বাসর রাতে বউয়ের মুখ থেকে আমাকে শুনতে হচ্ছে সে অন্য কাউকে ভালোবাসে, যেখানে আজ তোর মাঝে ডুবে যাওয়ার কথা। জি রাজুন ভাই, বড় আব্বুর চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। রাজন দাঁত কটমট করে রিমির দিকে তাকায়। শক্ত করে দুই বাহু ঝাঁকিয়ে বলে, ছেলেটিকে নাম ঠিকানা সব চাই আমার। হালকা ব্যথায় কুকিয়ে ওঠে রিমি। চোখ থেকে কয়েক অশ্রু ফেলে জবাব দেয়, জানি না, তার সাথে কখনো আমার কথা হয়নি, দেখাও হয়নি। ফাইজলামি করিস আমার সাথে? আমাকে কষ্ট দেওয়ার জন্য দূরে থাকার এসব প্ল্যান তোর? সত্যি রাজুন ভাই, সে আমাকে মেসেজ করতো। বিশ্বাস হয় না তাই তো? আচ্ছা ফোন থেকে দেখাচ্ছি। এই বলেই পাশ থেকে ফোন হাতে নিয়ে সব মেসেজ রাজনকে দেখায়। মেসেজ পড়েই রেগে লাল হয়ে যায় রাজন। দুই হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, এটা হিজড়া হলে কি করবি? এসব মোহ আজকাল অনেক হয়। আমার ভালোবাসায় সব ভুলে যাবি। চল এবার ঘুমোবো। রিমি চোখ গরম করে জবাব দেয়, মোহ নয়, ভালোবাসি তাকে। সে কোনোদিন সামনে আসলেই পালিয়ে যাব আমি। একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। রাজন অথর বাঁকিয়ে হেসে বলে, বিয়ে করেছি দূরে থাকার জন্য? তোর গায়ের সাথে লেপ্টে থাকার জন্য। আচ্ছা যা, 7 দিন টাইম দিলাম। ওই বেকুব হিজড়া যদি আসে তবে আমি নিজে তার হাতে তোকে তুলে দিব। কিন্তু না আসলে তখন বুঝবি এই রাজনের ভালোবাসার তীব্রতা কত গভীর। ঠিক আছে, আপনি এবার অন্য রুমে যান। কথা শেষ হতেই রাজন ওকে হুট করেই জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুমু খায়। ঠোঁট থেকে গলায় মুখ নিতেই রিমির শরীরে এক প্রকার কারেন্ট ধরে যায়। দুহাতে রাজনের চুল খামচে ধরে ভাঙা গলায় বলে, ছাড় বলছি, নয়তো খুন করে ফেলবো। চুল খামচে ধরায় আরো বেসামাল হয়ে যায় রাজন। গলায় একের পর এক কামড় দিয়েই ক্ষান্ত হয় সে। মাথা তুলে রিমির দিকে তাকাতেই দেখে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। দুষ্টু হেসে চট করে কোলে তুলে বিছানায় ছুঁড়ে মারে। নিজের বলিষ্ঠ দেহ ছেড়ে দেয় রিমির দেহের উপর। ব্যথায় রিমি নখ ডাবিয়ে দেয় তার পিঠে। রাজনও কম না, আজ কোনো মতেই ছাড়বে না। বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ গুজে দেয়। এক হাতে কোমর চেপে আর এক হাতে রিমির পিঠ আগলে ধরে। ঘাড়ে তার দাড়ির স্পর্শে রিমি মুচড়া মুচড়ি শুরু করে দেয়। এ কেমন অনুভূতির জোয়ারে ভাসছে সে? এমন বেসামাল লাগছে কেন? প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠছে রিমি। রাজন তাকে আরো ঘায়েল করার জন্যে ঘাড় থেকে রিমির ঠোঁট কামড়ে ধরে। পাগলের মতো চুমু খেয়ে শেষে শক্ত করে কামড় আসায় রিমির অধরে। ব্যথায় রিমি চোখ বন্ধ করে এলোমেলো নিঃশ্বাস নেয়। রাজনের বেহায়া হাতের স্পর্শে যেমন ভালো লাগছে তেমনি ব্যথাও লাগছে। এভাবে এলোমেলো নিঃশ্বাস নিতে দেখে রাজন শয়তানি হাসে। রিমি নিজের মধ্যে নেই। রাজনের মাথা চেপে ধরেছে বুকের কাছে। রাজনের নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, তবুও এভাবে জোর করে নয়, বরং দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক গড়ে উঠুক। রিমি বুঝুক যন্ত্রণায় ছটফট করে রাজনকে কতটা দরকার। যখন আর গুরুত্ব বুঝবে সেই সময়ই আসবে সে। রিমির দিকে এক পলক তাকিয়ে রাজন হুট করেই উঠে বসে। আস্তে ধীরে বিছানা থেকে উঠতেই ধীরে ধীরে রাজনকে খপ করে জড়িয়ে ধরে রিমি। জোরে জোরে শ্বাস ফেলে বলে, থামলেন কেন? আমাকে কি করলেন আপনি? এমন লাগছে কেন? রাজন নিজেকে ছাড়িয়ে জবাব দেয়, ছাড় রিমি, ঘুমা, রাত হইছে। আমি পাশের রুমেই আছি। না, এখানেই থাকবেন আপনি। তুই একটু আগেই বললি জোর করে ভালোবাসা হয় না।
রাজন নিজেকে ছাড়িয়ে উঠে যেতে যেতে একথা বলে। দরজা লক করে বেরিয়ে যায় সে। এখানে আজ কয়েক সেকেন্ড থাকলে নির্ঘাত কিছু করে বসবে। রিমি হয়তো বাধা দিবে না, তবে সকালে ঠিকই পস্তাবে। তার থেকে ভালোবাসুক, আজ নিজেকে কন্ট্রোল করা ছাড়া উপায় নেই। তবুও রিমি আজ কাঁদুক, ভালোবাসায় যন্ত্রণায় পাগলের মতো ছটফট করুক। সে ভেবেছিল আজ সারা রাত আড্ডা দিয়েই কাটিয়ে দেবে, একজনের মন আর একজন পড়ার চেষ্টা করবে। কিন্তু কি হলো, রিমির মনে অন্য কেউ। এবার দেখুক কেমন লাগে। রিমি গায়ের অর্ধ খোলা শাড়িতেই বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। এ কেমন স্পর্শ যেটা আরো পেতে ইচ্ছে করে। বালিশে মুখ গুজে ডুকরে উঠে অস্পষ্ট স্বরে বলল, আমাকে কোন যন্ত্রণার মাঝে রেখে চলে যাচ্ছেন? দূরে যদি যাবেন তবে কাছে টেনে নিলেন কেন? তুষার রুমে আসলো প্রায় 11টায়। ততক্ষণে তুষি ঘুমিয়ে কাঁদা। দরজা লক করে হাতের প্লেট পাশের টেবিলে রেখে আলতো পায়ে বিছানায় বসলো। তুষির ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসলো। নিজেও তুষির পাশে শুয়ে ডান হাত গলার নিচে গলিয়ে জড়িয়ে ধরে। তুষিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। কান্নায় পার্লারের সাজ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। সারা গায়ে আস্তার গহনা, শাড়ির ভারী কাজ, মাথার ঘোমটা পাশেই পড়ে আছে। ঠোঁটের গাঢ় লিপস্টিক মাদকের মতো কাছে টানছে। তুষার বাম হাত এগিয়ে তুষির ঠোঁটে স্লাইড করতে থাকে। গলার নিচ তাকাতেই চোখ আটকে যায় বুকের একটু উপরে সেই কালো তিলটার দিকে। দৃষ্টি হয়ে যায় গাঢ়। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলেই বেসামাল হয়ে অল্প ঝুঁকে তিলটায় মুখ বসায়। পরপর 2-3টে লাভ বাইট দেওয়ার ফলে সেখানে লাল বর্ণ ধারণ করে মুহূর্তেই। তৎক্ষণাৎ তুষির ঘুম ছুটে যায়। অনুভব করে কারোর আলিঙ্গনে সে বাধা। চট করে মাথা নিচু করে দেখে তুষার গলার খানিকটা নিচে মুখ গুজে রেখেছে। ভয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। হাত দিয়ে তুষারকে ছাড়ানোর চেষ্টা করে কম্পিত স্বরে বলে, তুষির কথা তার কান পর্যন্ত গেল নাকি সন্দেহ। তুষির বুকের উপর থেকে এবার গলায় আসে। শক্ত করে কামড় দিয়ে নেশাতুর চোখ দুটি তুষির চোখে স্থির রেখে জবাব দেয়, ছাড়বো না, কি করবি? তুষি থমকে গেল তার কথায়। আসলেই তো, না ছাড়লে কী বা করবে সে। তবুও তুষারের মাথা বৃথা চেষ্টায় নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্যে বলে, চেঞ্জ করব, শরীর চুলকাচ্ছে। তোর শাড়ির পাথরে গহনার জন্য আমার যে হাত লাল হলো তার বেলা। কাছে এসেছো কেন? আদর করতে। তুই ভালোবেসে রাখলেই তো জোর করে আসতাম না। তুষি ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে পড়ে। উঠে পালাতেই আবারও তুষার এক ঝটকায় বিছানায় ফেলে। নিজেও ওর উপর ঝুঁকে নাকে নাক ঘষে ঘোর লাগা গলায় শুধায়, চেঞ্জ করতে হবে না, খিদে পেয়েছে নিশ্চয়ই, আয় খাইয়ে দিই। এরপর ধরে ধরে শাড়ি গহনা সব কাপড় খুলে দেব। তুষি ভয়ে হিম শীতল ভাব সারা শরীরে বয়ে যায়। এলোমেলো নিঃশ্বাসে পাগল পাড়া। ওর উন্মাদনায় তুষার বুঝতে পেরে মৃদু হেসে উঠে বসে। টেবিল থেকে প্লেট এনে হাত ধুয়ে আসে। এরপর তুষির উদ্দেশ্যে বলে, এভাবে নিঃশ্বাস পরে নিলেও চলবে, আয় খেয়ে নে। লজ্জায় তুষি দুহাতে মুখ ঢাকে। আস্তে ধীরে উঠে বসে মুখ ফুলিয়ে বলে, তুমি খাবে না? খেতে দিলি না, কিভাবে খাবো? না করেছি। তবে হ্যাঁ করলি? তুমিও খাও। তুষার ভ্রু কুঁচকে বলে, কিসের কথা বলছিস? তুষি মুখ বাঁকা করে জবাব দেয়, বিরিয়ানির কথা বলছি। তুষার ফুস করে নিঃশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে উত্তর দেয়, আমি আরো ভাবলাম তোকে খাওয়ার কথা বলছিস। মুহূর্তেই চোখ বড় বড় হয়ে যায় তুষির। হালকা ঢোক গিলে আমতা আমতা করে বলে, অসভ্য পুরুষ মানুষ, তুই খা তোর বিরিয়ানি। কুল বেবি, রেগে গেলে চলবে? খেয়ে শক্তি বাড়াও। গায়ে এক ফোঁটাও শক্তি নেই তোমার। একটু পর আমাকে সামলানোর জন্য এনার্জি দরকার হবে, তখন হেলে দুলে পড়ে গেলে আমার কি হবে? তুষারের খাপছাড়া কথা ভাসিয়ে তুষির ইচ্ছে করছে মরে যেতে। অসভ্য তুষার ক্ষণে ক্ষণে লজ্জা দিতে উঠে পড়ে লাগে। তুষি নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ করলো। রেগে চোখ গরম করে বলল, দেখো তুষার ভাই, বাজে কথা বন্ধ করো। কথা শেষেই চট করে এক লোকমা ওর মুখে পুরে দেয় তুষার। মুখে অসন্তুষ্ট ভাব নিয়ে জবাব দেয়, খাবার মাঝে কথা বলতে নেই। এত বছরের জমিয়ে রাখা ভালোবাসা যখন তোর মাঝে সমর্পণ করব,
তখন সেই ধকল নিতে না পারলে খবর আছে, কান্নাকাটি করলেও কাজ হবে না। তুষি দুহাতে কান চেপে কটমট করে তাকালো। তুষার টুস করে তার ঠোঁটে চুমু খেয়ে আবারও খাইয়ে দেয়। এবার তুষির মাথায় দুষ্টু বুদ্ধি খেলতেই ইচ্ছে করে মুখে লোকমা দেওয়ার সময় হাতে দিল জোরে এক কামড়। ব্যথায় তুষার রেগে তাকায় ওর দিকে। এদিকে তুষি খিলখিল করে হাসছে। এই হাসি আর সহ্য হলে না তুষারের। প্লেট টেবিলে রেখে হাত ধুয়ে নেয়। তুষিকে পানি খাইয়ে বলে, রাগ খুশিকে আজ এমন জব্দ করব, পরের বার কামড় দিতে দুবার ভাববি। সে এখনো হাসছে। তুষার চট করে গায়ের শেরওয়ানি খুলে মেঝেতে ছুঁড়ে মারে। হুট করেই তুষির দুহাত বিছানার সাথে চেপে ধরে। হঠাৎ আক্রমণে তুষি কিছু বুঝে ওঠার আগেই তুষার শরীরের সমস্ত ভর তার উপর ছেড়ে গলায় মুখ গোজে। গলায় খোঁচা খোঁচা দাড়ি দিয়ে অবিরত ঘষতে থাকে। তুষি ব্যথাগুলো দাঁতে দাঁত চেপে হজম করলেও এবার দম বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্টে বলে, আমি বোধহয় মারা যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো না। তুষির অস্পষ্ট কথায় আরও ঘোরের মাঝে চলে যায় তুষার। দিক বেদিক হারিয়ে সারা শরীর নিজের দখলে নিয়ে নেয়। তুষার দুহাত হালকা ছেড়ে তুষির গায়ের গহনা এক এক করে খুলে ফেলে। গা থেকে এক টানে শাড়ি খুলতেই তার চোখ মুখে এক প্রকার কামুকতা ভর করে। দৃষ্টি আটকে যায় তুষির অর্ধনগ্ন দেহে। কারো দেহ এতটাও নেশাময় হতে পারে? এ যেন চুম্বনের আবেশে তাকে টানছে। এক দৃষ্টিতে তাকিয়ে তুষিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পরনে তার শুধু লাল রঙের ব্লাউজ পেটিকোট। ফর্সা গায়ে ফুটে উঠেছে বেশ। তার বুকের অংশ ক্রমাগত লাফাচ্ছে। এ যেন তুষারকে আরো উন্মাদ বানাতে প্রস্তুত। তুষির অবস্থা চাই যায়। দুহাতে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। তুষার আর দেরি করল না। তুষিকে জড়িয়ে ধরে পিঠে মুখে অজস্র আদর দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামে। ঠোঁট, গাল, গলা, অতপর বুকে চুমু খায়। ভালোবাসার এক নতুন অনুভূতির জোয়ারে আজ ভাসবে দুজন। তুষারের একের পর এক বেহায়া স্পর্শ প্রথমে ছটফট করলেও পরে মেনে নেয় তুষি। নিজেও জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তুষারকে। এক উন্মাদনার মত্ত হয়ে নিশি রাতে চার দেওয়ালের মাঝে দুটি মানবীর ঘন নিঃশ্বাস আছড়ে পড়ে। প্রতিটি লোমকূপে তুষারের বেহায়া স্পর্শে তুষির দেহ ঠান্ডা হয়ে যায়।